মানুষগুলো আপনার আশেপাশে বা যাদের ভালোবাসায় আপনি বেড়ে উঠেছেন, একটু তাদের মুখ থেকেও যদি শুনি, তেমন একজন মুখ থেকেও শুনি যদি যে আপনি আসলে কেমন বা আপনার ভালোবাসা ভালো লাগা কেমন, তা কিন্তু মন্দ হয় না। একটা ফোন নেই, ফোনে আছেন তিনি, অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? এই তো ভালো, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি, কারণ আপনার যিনি হ্যালো আব্বু। হ্যাঁ বিপাশা, অগ্রিম শুভ জন্মদিন তোমাকে। রাত্রে জানাতাম, এখন জানিয়ে ফেললাম। তুমি কোথায় এখন? আমি এখন মোবাইলে অনেক দূরে। হ্যাঁ, কেমন আছো তুমি সেটা বলো, দেখা সাক্ষাৎ হয়নি কয়েকদিন। এই তো আব্বু, খুবই ভালো আছি, এবং মানে কি বলবো, তোমাদের কণ্ঠ, তোমাদের কথা শুনলে তো আমি আসলে আরো ভালো থাকি। আর তোমাদের দেখলে তো আমাদের ভালো লাগে, তোমাদের কথা শুনলে ভালো লাগে, নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা পাই। আরো যতদিন পারি তোমাদের ভালো দেখলেই আমাদের ভালো লাগবে, এটাই সবচেয়ে বড় কথা। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আঙ্কেল। বলো। যেটা হয় যে একবার আপনার জন্মদিনে আমরা আপুকে পেয়েছিলাম, দুজনের একসঙ্গে একটা সুন্দর মুহূর্ত বাংলাদেশের সকল মানুষ, সকল বাংলাদেশী দেখেছিল সেই মুহূর্তটাকে। এবং সবসময় হয়তো বলা হয় যে বিপাশা তোমাকে ভালোবাসি, বা আপু সবসময় বলেন আব্বু তোমাকে অনেক ভালোবাসি। একটা সুন্দর সময়, সুন্দর মুহূর্ত থাকে। আজকে একবার কি সেই সময়টাকে আমরা ফিরে পেতে পারি আপনাদের কাছ থেকে? একটু কম শুনতে পাচ্ছি, আরেকবার যদি। আব্বু, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আমার মাকে খুব ভালোবাসি, বা আমি তোমার মা যে তোমাকে ভালোবাসি এটা তো বলার দরকার লাগে না। আসলেও তাই, আসলে বলার দরকার হয় না। আমরা তোমাকে যেভাবে গড়তে চেয়েছিলাম, তুমি তার চেয়ে অনেক ভালোভাবে নিজেকে গড়ে তুলেছো, এটাই আমাদের বড় পাওয়া। হ্যাঁ, আমরা চাই নিজেদের সন্তানরা আমাদের যে চেতনা সেটাকে থাকুক, এবং সেই ক্ষেত্রে তুমি নিজেকে অত্যন্ত সফল বলে প্রমাণিত করেছো, এটাই আমাদের কাছে বড় পাওয়া। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তুমি আমাদের মুখ রেখেছো, আমাদের মানুষের কাছে আমাদের যে চাওয়া ছিল, বা তারা আমাদের পরিবারের কাছে যেতে চেয়েছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছে বলে আমার মনে হয়। এবং তুমি, আমরা তো চিরদিন থাকবো না, তুমি আমাদের এই ইয়েটা ধরে রাখবে শেষ পর্যন্ত, এটাই আমরা আশা করবো। আমি আসলে আর কিছু বলার নাই আমার বাবাকে। এবং একজন সন্তানের কাছে এর চেয়ে বড় কি হতে পারে? বাবা যখন বলছেন যে আমরা যেমনি করে তোমাকে গড়ে তুলতে চেয়েছি, তার চেয়েও অনেক ভালোভাবে, উত্তম ভাবে তুমি গড়ে উঠেছো। এই অনুভূতিটা আপু আপনার কাছে আমি জানি অসাধারণ, কিন্তু আমি জানি যে এখনো অনেক নিজেকে শোধরানো বাকি। আমার বাবা মার মতো মানুষ হবার জন্য অনেক সাধনার প্রয়োজন। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিশ্ব নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত। আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপু, আমরা আরেকটা ফোন নেই, তারপর আবার আসি। হ্যালো সাথী আপু, নাসির খান বলছি রাজবাড়ি থেকে। হ্যাঁ নাসির, বলুন। হ্যাঁ, বিপাশা আপুকে মানে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি, অনেক শুভকামনা জানাচ্ছি। বিপাশা আপুকে দেখে আমি নস্টালজিক হয়ে গেলাম, ছোটবেলার কথা মনে পড়ে গেল, মনে বসে সেই আগুনের পরে শুনি বিপাশা হায়াতকে, সেই সময়টার কথা মনে পড়ছে। আসলে এই যে আপনি এখন অভিনয় কমিয়ে দিয়েছেন, তারপরেও আমার আপনাকে দেখে এমন একটা ব্যক্তিত্ব মনে হয় যে টিভি অভিনয় শিল্পীর সমর্থক শব্দ হচ্ছে বিপাশা হায়াত। এটা আপনার বড় একটি পাওয়া, আমাদের কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার কাছে আমাদের প্রশ্নটা থাকবে, সেটি হচ্ছে আপনি নাট্যকার হলেন, অভিনেত্রী হলেন, চিত্রশিল্পী হলেন, আপনি এখন লেখালেখিও করছেন, লেখালেখিকে কিভাবে উপভোগ করছেন সে সম্পর্কে একটু জানান। ধন্যবাদ। লেখালেখি কিভাবে উপভোগ করছেন? লেখালেখির বিষয়টা আসলে আমি অনেকদিন দূরে আছি, যেহেতু আমি এখন একটু আগে তোমাকে আমি বলছিলাম ছবি আঁকা নিয়ে, আমি আসলে পুরোপুরি ছবি আঁকায় নিজেকে নিয়োজিত করেছি বলে আমি মনে করি যে যা নিয়ে আমি ভাববো তার বহিঃপ্রকাশই আসলে ঘটবে। আমি এখন যতক্ষণ ছবি আঁকি, বাকি সময়টা আমি ছবি নিয়ে ভাবি, ছবি নিয়ে পড়াশোনা করি। সুতরাং আমার লেখালেখির জায়গাটাকে অনেকখানি আমি ধামাচাপা দিয়ে রেখেছি। কিন্তু যখন আমি লিখেছি গত 15 বছর আমি টানা কিন্তু লেখালেখি করেছি, সিরিয়াল লিখেছি, মানে 1 ঘন্টার নাটক লিখেছি, তখন আমি
লিখতাম এবং শুধুই চরিত্র নিয়ে এবং গল্প নিয়ে ভাবতাম এবং চারপাশ থেকে উপাদান সংগ্রহ করতাম, মানুষের সাথে প্রচুর কথা বলতাম মানে হচ্ছে যে মানুষের কথা জানার চেষ্টা শোনা। হ্যাঁ, মানুষের, আমার মনে হয় যে আমি একটা জায়গায় লিখেছিলাম যে মানুষের জীবন হচ্ছে লেখনির খনি। হ্যাঁ, যে মানুষের জীবন যে কত অসাধারণ এবং এত বর্ণময় এবং এতই রহস্যপূর্ণ এবং সেটি আসলে আমাদের কল্পনার অনেক অতীত। সুতরাং মানুষের জীবন থেকে যে গল্প আমি পেয়েছি, আমি বেশিরভাগ আমার লেখা কিন্তু একদম ট্রু স্টোরি বেসড। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সুতরাং আমি এখনো যখন লিখি আমি আমার বোধ থেকে লিখি এবং যখন লিখি তখন আমার মনে হয় যে আমি আসলে আমি নেই, আমার ভেতরে কোনো কিছু ভর করেছে, আমি একটি অন্য জগতে বিচরণ করি, কারণ তখন আমি থাকি না আসলে। কারণ যে চরিত্রগুলো নিয়ে আমি ডিল করি সেই প্রতিটি চরিত্রের আদ্যপান্ত আমার জানতে হয়। যখন আমি লিখি তখন সেই চরিত্রগুলো হয়ে যেতে হয় আমাকে তার মতন করে কথাটা বলার জন্য। সুতরাং কখনো সেটা আসলে এক ধরনের সাইকোলজিক্যাল জার্নি এবং সেটি এই যে আমি গত 15 বছর লেখালেখি করেছি কন্টিনিউয়াসলি, সেটার একটা ছাপ আমার ছবিতে পড়েছে, যেটি আমি বলবো যে আমার জন্য খুব কি বলবো, এটা আমি খুব লাকি যে আমি ওই জার্নিটা করে এসেছি। তার আগে আমি আমার চরিত্র চিত্রায়নের জন্য আমাকে অনেক কাজ করতে হয়েছে, বা এখনো যখন মাঝে মাঝে অভিনয় করি, এই যে একটি মানুষের সাইকোলজিক্যাল স্টেট সেটি বোঝার জন্য যে চর্চাটা ভেতর দিয়ে যেতে হয়, সেটি আসলে অন্য শিল্পে, প্রতিটা শিল্পই আসলে একটির সাথে একটু জড়িত। আপু, আমি আপনার ছবি আঁকার প্রসঙ্গে আসতে চাই, তার আগে একটা ফোন নিই, বিশেষ ফোন আপনারই জন্য। হ্যালো হ্যালো, শুভ দুপুর। হ্যালো হ্যালো হ্যালো, জি জি ভাই বলেন। আমি আপনার একজন ফ্যান। জি ধন্যবাদ ভাই। আপনি কোথা থেকে বলছেন? আপনাকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাকে ফোন করেছেন, তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ। এবং আমার বাচ্চারা আপনার খুব ফ্যান, ওরা থাকলে আরো ভালো হতো। আমি অফিসে তো ওই জন্য ওদেরকে দিতে পারছি না। আমি পাশে অনুষ্ঠান দেখছি, আরো সুন্দর হোক, আরো অর্থপূর্ণ হোক তোমার জীবন, এবং সেখানে আমরা নিশ্চয়ই তোমার পাশে আছি। আর আমি তোমার কাছে কৃতজ্ঞ যে আমার এই সাংসারিক জীবনটিকে এত সুন্দর এবং অর্থপূর্ণ করে দেওয়ার জন্য, আমার কর্মক্ষেত্রকে সুন্দর করবার জন্য, আমাকে প্রতি মুহূর্তে ভালো কাজের জন্য উৎসাহিত করার জন্য। তোমার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, সেটি আসলে ক্যামেরার সামনে বলে অনেকে অভিনয় করছি। আমি বেশি সময় দেব না, আমি অন্যদের জন্য সময়টা রাখলাম। ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকো। অনেক ধন্যবাদ আপনাকে। বিশিষ্ট অভিনেতা এবং নির্মাতা তৌকির আহমেদ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং দুজন গুণী মানুষ, দুজন একই ছাদের নিচে দীর্ঘ সময় সুন্দর একটি জীবন যাপন করছেন। দুজনের ভালো লাগা, ভালোবাসা, মূল্যায়নের কথা শুনলাম, ভালো লাগলো ভীষণ, সত্যি। আপু, ছবি আঁকার প্রসঙ্গে যদি আসি, আচ্ছা, যদি ছবি আঁকার প্রসঙ্গে আসবার আগে একটি বিষয় হয় যে অনুষ্ঠানের শুরুতে কিন্তু রবীন্দ্রনাথ, হাসন রাজা এবং নানান রকম কথা হচ্ছিল, সামনে একটি কবিতার বই আছে, একটু যদি আমরা শুনে তারপর ছবি আঁকার প্রসঙ্গে যাই। তুমি অনুষ্ঠান শুরুর আগে আমার ছোটবেলার কথা বলছিলে। জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় একজন কবি, খুবই প্রিয়, এবং আমার মনে হয় যে তার মতো করে আর কেউ এই বেদনা বা নস্টালজিয়া, এই অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন না, কেন যেন এটা আমার মনে হয়। এখানে একটি কবিতা আছে, এটিও খুব পরিচিত কবিতা, 20 বছর পরে।